নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর 22 তারিখ সভা দমদম সেন্ট্রাল জেলের মাঠে। অর্থাৎ ঠিক 5 দিন আগে মধ্যমগ্রামে ব্রিজের তলায় শেষ পর্যন্ত একটা বিস্ফোরণ ঘটল মধ্যরাতে। ভাগ্য ভালো দিনের বেলা বিস্ফোরণ হয়নি, কিন্তু মধ্যরাতের বিস্ফোরণও যে মানুষটার সঙ্গে ছিল বিস্ফোরক সে মানুষটি মারা গেলেন। এবং তারপর রাজ্য পুলিশ নামলো, ফরেন্সিক টিম নামলো, অনেক রাতে খবর পেলাম এনআইএ টিম এলো, এবং শেষ পর্যন্ত সেটা কী ধরনের এক্সপ্লোসিভ, শুধু সাধারণ মাপের বেশ বড় মাপের বোমা নাকি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইইডি, এখন সেটা তদন্তকারীরা বলবে, আমি সেটা বলবো না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে রাজ্যের গোয়েন্দা দপ্তর কী করছিল, রাজ্যের গোয়েন্দা পুলিশ কী করছিল, রাত্রিবেলা যে পুলিশ পেট্রোলিং থাকেন তারা কী করছিল, বা এই রাজ্যে ভবানী ভবনে যেসব গোয়েন্দারা বসে থাকেন তাদের ডাটাতে ধরা পড়েনি যে প্রধানমন্ত্রীর সভার 5 কিলোমিটার দূরে 7 কিলোমিটার দূরে 5 দিন আগে এই ধরনের বিস্ফোরণ কিসের লক্ষ্যে, কিসের উদ্দেশ্যে। যে লোকটি মারা গেছেন সে লোকটি আর বলতে পারবেন না, বলা সম্ভব নয়। কিন্তু এরা যে পুলিশ তো বলবে ছোট ঘটনা, সাজানো ঘটনা, ইতিমধ্যে বলবেন যে ওটা একজন, বলা হচ্ছে এই রিপোর্টটা পাচ্ছিলাম যে ওটা একজন ব্যক্তিগত গ্রাজে কোনো একটা যেন 1:1 ফাইটি। তো একটি মানুষই বা মরবে কেন? আমি তর্কের খাতিরে ধরে নিলাম বড় কোনো লক্ষ্য নেই, কিন্তু একটি মানুষের মৃত্যুর জন্য এক্সপ্লোশন হবে কেন, তাও আবার মধ্যরাতে, এবং একটা ব্রিজের তলা, এবং যেখানে যে অঞ্চলটি হচ্ছে খুব হাইলি পপুলেটেড এলাকা, প্রচুর মানুষের বসবাস সেখানে, অদূরে স্কুলও আছে, স্টেশনও আছে, সব আছে, ব্রিজ রয়েছে। আমি ভাবছিলাম এই পশ্চিমবঙ্গ কবে মাথা উঁচু করে বলবে যে আমরা বেশ ভালো আছি, কবে বলবে বলুন তো। আমি আজকে এই প্রতিবেদনের এই বিষয়টাকে নিয়ে এলাম এই কারণে, আমরা কেউ ভালো নেই, কিন্তু যারা মনে করছেন ভালো তারা এটুকু মাঝে মাঝে নিজেদের মনে করার চেষ্টা করুন যে জাভেদ মুন্সিকে ক্যানিং থেকে ধরার জন্য কাশ্মীরের সাব ইন্সপেক্টর অফ পুলিশ একটি ফাঁড়ির এসে ধরে নিয়ে যায়, এ রাজ্যের পুলিশ ধরতে পারে না। কিংবা সাদ রাডিদের ধরার জন্য অসম পুলিশের এসটিএফ আসে, এ রাজ্যের পুলিশ ধরতে পারে না কেন? আল কায়দা ধরতে এনআইএ আসে, পপুলার ফ্রন্ট না কি একটা ফ্রন্ট ছিল না, মনে আছে, যেটাকে এনআইএ ব্যান্ড করেছিল। করোনার সময় তারা 10,000 না 20,000 লোকের মিছিল করেছিল মুর্শিদাবাদের মাটিতে, এ রাজ্যের পুলিশ কী করছিল? জামাত ধরতে পারে না এ রাজ্যের পুলিশ কেন? মুজাহিদিন ধরতে পারে না এ রাজ্যের পুলিশ কেন? আইএস জঙ্গি ধরতে পারে না এ রাজ্যের পুলিশ কেন? এই প্রশ্নগুলো তো বারবার আসবে। তার কারণ জসিমউদ্দিন রহমানি যখন এই বাংলাকে গ্রেটার বাংলাদেশ করার কথা বলেছেন তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো প্রতিবাদ শুনিনি। মুজিবুর রহমানের হত্যাকারী দিনের পর দিন না, মাসের পর মাস না, বছরের পর বছর কলকাতা পার্ক সার্কাস অঞ্চলে বসেছিলেন দিব্যি। এনআইএ এসে তাকে আইডেন্টিফাই করে ধরে বাংলাদেশকে দেয়, তারপর তার ফাঁসি হয়। কেন এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ পড়বে? কেন বলতে পারবো না আমরা ভালো আছি? কেন বলতে পারবো না নিশ্চিন্তভাবে যে আমার পাশের ফ্ল্যাটে কোনো জঙ্গি লুকিয়ে নেই? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই প্রশ্নটা আজকে আসছে, আমি জানি না সেটা শেষ পর্যন্ত আইডি এক্সপ্লোসিভ কিনা। খাগড়াগড়ের বিস্ফোরণের পর তার যে মূল চক্রী ছিল সে প্রেসিডেন্সি জেলে ছিল, পরবর্তীকালে সে তার বাংলাদেশ থেকে আত্মীয়রা দেখা করতে আসবে বা কেউ আত্মীয় স্বজন দেখা করতে আসবে, সেই জন্য সে ট্রান্সফার চেয়েছিল। কোথায় ট্রান্সফার চেয়েছিল? বহরমপুরে। রাজ্য পুলিশ বাধা দেয়নি কেন? এবং সেই বহরমপুরের জেলে বসে সে বিভিন্ন লোকজনকে টেরোরিজমে ইন্সপায়ার করেছে। পরবর্তীকালে আমরা এই সাম্প্রতিককালে জেনেছি। কী করে সম্ভব হল? কেন পাঠ নিনি, কেন শিক্ষা নিনি? আপনি ভাবুন তো, প্রধানমন্ত্রীর সভা 22 তারিখ, তার ঠিক 7 কিলোমিটার রেঞ্জে যদি এই এক্সপ্লোশন হতে পারে, তারপর রাজ্য পুলিশ যখন তথ্য দেয় ওটা ইন্ডিভিজুয়াল গ্রাজের, তখন মনে সন্দেহ জাগে না কেন? আমরা তো সেই পুলিশকে দেখছি যে হিন্দল মজুমদার টেররিস্ট সাজানোর জন্য আফতাব আনসারির সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হচ্ছে, তার জন্য দিল্লি এয়ারপোর্টে নামার পরও অভিবাসন দপ্তর তাকে আটক করছে, এবং তারপর রাজ্য পুলিশ নয় ফ্লাই করছে, নয় রাজধানীতে যাচ্ছে, একজন নয় নিশ্চিতভাবে একাধিক পুলিশ যাচ্ছেন, এবং সেখানে ট্রানজিট রিমান্ডের জন্য কোর্টে প্রডিউস করছেন, তার গাড়ি ভাড়া, সেখানে থাকা, তার খাওয়া, এবং তারপর নিশ্চিতভাবে তাকে ফ্লাই করিয়ে নিয়ে চলে আসা, এই কলকাতাতে নিয়ে আসা, এবং এই কলকাতা নিয়ে এসে তাকে কোর্টে প্রডিউস করা, আইনজীবীদের পেছনে খরচা করে কত লক্ষ টাকা গেছে বলুন তো, কত লক্ষ টাকা গেছে? এই যে এক্সপ্লোশনটা হয়েছে সে লোকটিকে আইডেন্টিফাই করতে পারেননি। আপনি স্পেনে বসা হিন্দল মজুমদার, স্পেনে বসে হিন্দল মজুমদার কিন্তু ওই শিল্পগর্ব পশ্চিমবঙ্গে বলেননি। তো যে কারণেই হোক তার জন্য লুকআউট নোটিশ জারি করতে হলো, এবং সেই লুকআউটের জন্য কয়েক লক্ষ টাকা গলে গেল রাজ্যের ভাড়ারে। সেইখানে রাজ্যের গোয়েন্দারা কাজ করলো। সুমন বিশ্বাস শিক্ষক, সে কেন আন্দোলনে যাবে? একটা অডিও ভাইরাল করে সেটাকে কেন্দ্র করে তার বাড়িতে ভোরবেলা ব্যান্ডেলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া।
জনৈক শিক্ষককে মালদার তাকে অ্যারেস্ট করে সল্টলেকে অ্যারেস্ট করে রাখা, এবং তাকে যখন বিচারপতি বলছেন যে এতে আপনারা ভয়েস স্যাম্পল টেস্টিং করবেন তাহলে আপনাদের কাস্টাডিতে, বলুন না না ভয়েস স্যাম্পল টেস্টিং করবেন না, তাহলে অডিও ভাইরাল করেছেন কেন? গোয়েন্দাদের কাজটা কি, পুলিশের কাজটা কি? ফেক অডিও, ফেক ভিডিও, ফেক বক্তব্য নিয়ে নিয়ে কাজ করা। আর সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা এক্সপ্লোশন ঘটছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আসছেন একটা সুপার সেন্সিটিভ জোনে আসছেন, মেট্রো উদ্বোধন করবেন, শুধু না মেট্রো 3টে প্রজেক্ট উদ্বোধন করবেন, সেটাকে চালু করবেন, এবং সেই মেট্রোতে করে রাজ্যের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুভ করবেন। মানে ভারতবর্ষের সব থেকে ভিভিআইপি প্রোটেকশন যে মানুষটি পান তার নাম নরেন্দ্র মোদী। সেই মানুষটির পশ্চিমবঙ্গে আসার প্রেক্ষিতে এবং তার মেট্রোর মতো একটা সুপার সেন্সিটিভ সুপার সিকিউরিটি জোনের প্রজেক্টের উদ্বোধন করে মেট্রোতে যাবেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে 5 দিন আগে যখন মধ্যমগ্রামে এই ঘটনা ঘটে তখন পশ্চিমবঙ্গ সরকারের কোনো লজ্জা আছে দেখেছেন? রাজীব কুমারের কোনো স্টেটমেন্ট আছে দেখেছেন? তাদের গোয়েন্দারা কী কাজ করছে? এই প্রশ্নটা বারবার করবো, কারণ দে আর বিং পেড বাই আওয়ার ট্যাক্স পেয়ার্স মানি। আপনার দেওয়া ট্যাক্সের টাকা, আমার দেওয়া ট্যাক্সের টাকায় এই গোয়েন্দারা মাইনে পান। সেই গোয়েন্দারা কী করছেন প্রশ্নটা রাখবো। আর যদি এটা আইইডি এক্সপ্লোশন হয়, অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের এক্সপ্লোশন হয়ে যায়, ঈশ্বর করুন যেন সেটা না হয়, যদি হয় তার মারাত্মক ভয়াবহতাটা কী হতে পারে। এবং চিন্তা করে দেখুন, রাত্রিবেলা তাকে কেউ আইডেন্টিফাই করতে পারলো না, তাকে কেউ তা কোনো পুলিশের কোনো র্যাডারে সেটা ধরা পড়লো না। কিসের কারণে? কাউকে ইন্ডিভিজুয়ালি মারার জন্য, নাকি কোনো একটা প্যানিক তৈরি করার জন্য, নাকি বাংলাদেশ বর্ডার থেকে বর্ডারকে কাজে লাগানোর জন্য, নাকি অন্য কোথাও এটাকে পাঠানোর জন্য? এই যে লোকটি ধরুন রাত্রিবেলা মারা গেল, আমি ভাবছিলাম বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ওপিনিয়নটা, যে লোকটি মারা গেল সে তো রাত্রে কোথাও থাকতো, বা দিনের বেলা কোথাও থাকতো, বা দিনের বেলা কোথাও থেকেছে, অন্য জায়গা থেকে এসছে, তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু সেই লোকটা তো কোনো একটা বাড়িতে থাকতো, কোথাও একটা খাওয়া দাওয়া করতো, যে বাড়িতে থাকতো ওই এক্সপ্লোসিভটা নিয়ে থাকতে পারতো, বা যাকে দিত সেটাও কারোর একটা বাড়িতে গিয়ে উঠতো। কি ভয়াবহতা, কি মারাত্মক পরিস্থিতি, কেউ বিচার করবে না। আমি বলছি 2026-এ এই রাজ্যে যে সরকার আছে, সরকার যদি না পরিবর্তন হয়, আমরা কেউ সেফ অ্যান্ড সিকিউর থাকবো না। এখনও নেইও, আমি বলছি এখনও নেইও। আমরা বাড়ি থেকে বেরোলে আমরা পরিবারকে এই নিশ্চয়তা দিতে পারবো না যে আমাদের জীবন কোনোভাবে কোনো কারণে বিপন্ন হবে না। কারণ এ রাজ্যের যে পুলিশ ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, যে গোয়েন্দা বাহিনীকে গড়ে তুলেছেন শুধুমাত্র একটা ছোট সার্কিটের মধ্যে তাদের অপারেট করার জন্য, 6 জন ডাক্তারের বিরুদ্ধে 19টা মামলা দিতে পারে। কত মাত্র নৃশংস অত্যাচারী একটা সরকার না হলে হয়, ভাবুন তো। আমি খালি ভাবছিলাম, গতকাল হিয়ারস্ট্রিট থানা, বউবাজার থানায়, সেখানে পুলিশ এর কাছে যাচ্ছেন ডাক্তার হাজিরা দিতে, 1 বছর আগের ঘটনার প্রেক্ষে হঠাৎ ব্রেনোলিয়া খেয়ে পুলিশের মাথায় খেলেছে, না এরা তো অপরাধী হতে পারে, স্মৃতি জাগরণ ঘটেছে। আবার আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনও আছে। পুলিশের কাজ এটা না এই অপরাধীকে চিহ্নিত করে আগাম ধরা, যাতে এই পশ্চিমবঙ্গের মাটিতে একটা খাগড়াগড় না হতে পারে। আগামী দিনে খাগড়াগড় হবে না, মুখ্যমন্ত্রী বলতে পারবেন? জাভেদ মুন্সি সাদরারিরা পশ্চিমবঙ্গে নিশ্চিন্তে বাসস্থান গড়ে তুলবে না, করতে দেব না, এই প্রত্যেকটা সরকারের মুখে শোনেন। 550 কিলোমিটার বর্ডারকে অসুরক্ষিত রেখে জাসিমউদ্দিন বাহিনী, আনসারুল্লাহ বাংলা, জামাত, মুজাহিদিনদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গকে পরিণত করে স্লিপার সেল তৈরি করার সুযোগ এবং অবকাশ দিয়ে যে রাজ্য চলছে, সেই রাজ্য কি আপনি আগামী ভবিষ্যতের জন্য রেখে যেতে চান? যারা বাংলা বার্তার দর্শক, আমি আপনাদের সরাসরি প্রশ্ন করছি, আর আমি সরাসরি আজকে এনএসজি ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের ভয়াবহতা কতটা, কারা ব্যবহার করে এটা, কারা কী কারণে ব্যবহার করে, কোথায় কোথায় ব্যবহার হয়, কী কারণে, নানান দিক এই ঘটনাটা সম্বন্ধে তার বিশ্লেষণ আজকে শুনব। দেখুন সন্ময়দা, এনআইএ ইতিমধ্যেই অনুসন্ধানে নেমে পড়েছে এবং বিস্ফোরক নিয়ে এনআইএ ভারতবর্ষে এখনো অব্দি সর্বোত্তম সংস্থা। তো ওরা রিপোর্ট নিশ্চয়ই বেরোবে। আইইডি নিয়ে আমি আপনাকে বলতে পারি যে দেখুন, আইইডি হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস। এর মানে অত্যন্ত ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দিয়ে আপনি যে কোনো বিস্ফোরক বা যেটাকে এক্সপ্লোসিভ বলা হয় সেটাকে আপনি যে কোনো রূপ দিতে পারেন। আপনারা পড়েছেন বোধহয়, অতীতে দেখেছেন ট্রানজিস্টার বম হতে পারে, ক্যামেরা, এমনকি খেলনা, বাচ্চাদের খেলনা, সেটাকেও আইডি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং এটার সব থেকে ভয়াবহতা যেটা, দেখুন অনেক সময় গাড়িকেও আইডি করা হয়, কনভার্ট করে, যেটাকে কার বম বলা হয়। এটা আমরা অতীতে অনেক উদাহরণ দেখেছি, ভারতবর্ষেও দেখেছি। তো কিন্তু সেই কার বমটা একটা নির্দিষ্ট লক্ষ্যে করা হয়।
আর এই যে আইইডি যেটা এখানে হয়েছে মধ্যমগ্রামে, এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা মানুষকে হত্যা করার জন্য, এবং এমন জায়গায় যেখানে প্রচুর ভিড় হবে, ভিড়ে যদি আইইডি ব্লাস্ট করার, তাহলে ইমিডিয়েট ইম্প্যাক্টে আশপাশে এত 5 জন 7 জন 10 জন তারা মারা যাবে। আপনি যদি মনে করে নেন আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে যা হয়েছিল, সেটাও ছিল সুইসাইড বোমার। কিন্তু বিস্ফোরণের পর যাকে এখানে তো ভিআইপি অফিসে পৌঁছতে পারবে না, প্রধানমন্ত্রী অব্দি পৌঁছানোর কোনো সুযোগই নেই, যেরকম এসপিজি নিরাপত্তা আছে, কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি ভিড়ের মধ্যে এরকম একটা বিস্ফোরণ ঘটান, ইমিডিয়েট ইম্প্যাক্টে তো 8 জন 10 জন মারা যাবে। কিন্তু ভিড়ের মধ্যে লোকের, ভয়চকিত লোকের ক্যাম্পেইনে হয়েও তো 100 লোক মারা যাবে। এটা একটা সাংঘাতিক বড় ষড়যন্ত্র হতে পারে, কিন্তু জানি না এনআইএ রিপোর্টে কি বেরোবে। আমার একটা বড় প্রশ্ন যে লোক, হ্যাঁ বলুন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আইইডিটা সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু ঘটনা হচ্ছে আইইডিটা কারা ব্যবহার করে বেসিক্যালি? দেখুন, আইইডিটা সবসময় কিন্তু সন্ত্রাসবাদী বা জিহাদি এরাই ব্যবহার করে, কখনো ক্রিমিনালরা আইইডি ব্যবহার করে না। কারণ তারা যে বোমাগুলো ইউজ করে, বাংলাতেও সেগুলো দেখেছেন, পেটো বোমা, যে দেশি ক্রুড বম। কিন্তু যদি আইইডি থাকে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস, কারণ তার জন্য প্রপার সার্কিট তৈরি হয়, তার অভিঘাত অনেক বেশি হয়, এবং যেটা ক্রিমিনালদের মধ্যে যেটা হয় সেটা একটা গ্যাং আরেকজন গ্যাংয়ের এগেনস্টে করে, বা তারা কোনো টার্গেট করে কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য বোম ছুড়ে মারে। কিন্তু আইইডিজ এর যেহেতু অভিঘাত সাংঘাতিক বেশি হয়, এবং একসঙ্গে 8 জন 10 জন 15 জন বা 100 জন লোককে খতম করার জন্য, হত্যা করার জন্য করে, তো এদের ইম্প্যাক্ট অনেক বেশি হওয়ার জন্য এটা সন্ত্রাসবাদীরা ব্যবহার করে। সাধারণ ক্রিমিনালরা কখনো আইইডি ব্যবহার করে না। আপনার কাছে একটা প্রশ্ন দীপাঞ্জন দা, এটা কোন কোন সন্ত্রাসবাদীরা মূলত আইইডিটা ব্যবহার করে? দেখুন, আইইডি সারা পৃথিবীর সমস্ত সন্ত্রাসবাদীরাই করে। আইইডিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল এলটিটি, লিবারেশন অফ তামিল যারা ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি বারংবার এই জিহাদি সংগঠনগুলো, আমরা বম্বে সিরিয়াল যে একের পর এক ট্রেনে বম ব্লাস্ট হয়েছে, একটা সময় দিল্লিতে রোজ প্রায় বম ব্লাস্ট হতো। গত 12-13 বছর ধরে কিন্তু এই বম ব্লাস্টটা সারা ভারতবর্ষেই সাংঘাতিকভাবে কমে গেছে। কিন্তু এই যেটা পশ্চিমবঙ্গে যেটা আবার নতুন ঘটনা আসলো, এর সঙ্গে জানি না ভবিষ্যতে কোনো বাংলাদেশের কোনো যোগাযোগ পাওয়া যায় কিনা। এবং যে ক্যারিয়ার, যে লোকটি ছিল, রাত 1টা 12:30 1টার সময় নাকি বমটা ব্লাস্ট হয়েছে। মানে আইডিটা, এটা কিন্তু আইডিতে সমস্যা হয় যদি ঠিকঠাক ভাবে ওটাকে তৈরি করা না যায়, এবং আবহাওয়া যদি একটু হস্টাইল হয়, প্রচন্ড গরম, প্রচন্ড বৃষ্টি বা ময়েশ্চার, সেখানে কিন্তু অ্যাক্টিভেট নিজে থেকে হয়ে যায়। কিন্তু একটি লোক অত রাতে ওখানে বসেছিল, লোকাল পেট্রোলিং কেউ দেখেনি, কারণ নজরে পড়েনি যে এত রাতে একটা লোক কেন বসে আছে, পুলিশে কেন নজরে আসে। তো এটা তো নিশ্চয়ই একটা বড় ব্যর্থতা পুলিশের। এটা তো ইন্টেলিজেন্স ফেলিওরও তো বলা যেতে পারে, যে যেখানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে এই জাতীয় ঘটনা ঘটছে, তার মানে তো সমস্তটাই একটা ইনসিকিউরিটির বাতাবরণে পুরো ব্যাপারটা পড়ে যাবে, তাই না? মানে যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সভা 7 কিলোমিটার দূরে দমদম সেন্ট্রাল জেলের মাঠে, সেখানে দাঁড়িয়ে বেশি দূর না, 7 কিলোমিটার, কোনো ব্যাপার না। মানে সে যদি মধ্যমগ্রামে যেতে পারে ব্রিজের তলায় লোকালয়ের মধ্যে, তাহলে তো সে তো মানে যে কোনো জায়গায় বিচরণ করতে পারে, তাই না? ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাটা, আমাকে যে জিনিসটা বেশি মাথায় আমার আসছে সেটা হচ্ছে যে ওই লোকটি অত রাতে একটা ব্যাগ ভর্তি আইডিজ নিয়ে বসেছিল কেন? হয় সে কাউকে ডেলিভারি দিতে গেছিল, অথবা কেউ তার কাছ থেকে নিতে আসবে, না হলে ওখানে এত রাতে সে বসে থাকবে না। তারা নিতে গেছিল। আশপাশের লোকজন, প্রধানমন্ত্রী সভাকে টার্গেট করা, আমি আপনাকে এই সমস্ত আইডিজ দিয়ে এসপিজির ঘেরাটো দিয়ে প্রধানমন্ত্রীর ধারে কাছে পৌঁছাতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রী যতবার ভয়ঙ্কর ভিড় হচ্ছে,
এটা কি রাজনৈতিক দল চাইছে না প্রধানমন্ত্রীর জনসভায় ভিড় হবে? কারণ একটা জায়গাতে যদি প্রধানমন্ত্রীর জনসভায় বিস্ফোরণ করা যায়, জিহাদিরা তাদের মাইলেজ নেবে। আর একটি রাজনৈতিক দল তারা এইটাকে করবে যে মানুষ ভয় পাবে যে প্রধানমন্ত্রীর সভা যদি বম বিস্ফোরণ হয়, যাবো না ভাই, 10টা-5টা লোক মারা গেলে। এখন কারা ষড়যন্ত্র করছে সেটা আমার মনে হয় এনআইএ খুঁজে বার করবে। এনআইএর হাতে যখন গেছে সাফল্য আশা করি। ঠিক, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, জয় হিন্দ। জয়।